এখন দেখার বিষয় সরকার প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যই কি এই পদক্ষেপগুলো নিচ্ছে, না শুরু থেকে শেষ পর্যন্ত এই একই নিয়মে সরকার হেঁটে চলবে। তাহলেই আমরা বলতে পারবো রাজ্যে গুড গভর্নেন্স বা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কেননা আমরা বিগত সরকারের আমলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবেমাত্র ক্ষমতায় এসেছে তাকেও এরকম অনেক পদক্ষেপ নিতে দেখেছিলাম, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই সেগুলি মিলিয়ে যায় এবং রাজ্যে আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন চালু হয়। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। গত 4 মে 2026 তারিখে পশ্চিমবঙ্গের বিধানসভার ফল বেরিয়েছে, আর 9 মে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে শপথ নিলেন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, যে বিপুল জনাদেশ পেয়ে সরকার গঠন করলেন ভারতীয় জনতা পার্টি। ঠিক তেমনইভাবে জনগণের প্রবল প্রত্যাশার চাপও রয়েছে এই সরকারের উপর। বিশেষত আইন শৃঙ্খলা, সিন্ডিকেট রাজ, প্রশাসনিক নির্যাতন, নারী সুরক্ষা প্রশ্নে রাজ্যবাসী পূর্বতন সরকারের উপর যার পরনায় বিরক্ত। তাই এই মুহূর্তে বঙ্গবাসীর প্রধান চাওয়া আইনের শাসন বা গুড গভর্নেন্স। ভারতীয় জনতা পার্টির সরকার মাত্র 9 দিন হলো প্রশাসনিক দায়িত্ব পেয়েছে, আর এই 9 দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা একগুচ্ছ সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন রাজ্যে সুশাসন ফিরিয়ে আনার জন্য। এই নবগঠিত সরকার কি কি প্রশাসনিক পদক্ষেপ নিল তা আপনারা ভালো করে জেনে ও বুঝে নিন এবং কমেন্ট করে জানান সরকারের এই পদক্ষেপে জনগণের প্রশাসনিক প্রত্যাশা পূরণ করছে কিনা। 1 নম্বর, 2011-য় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাস্তার ব্যারিকেড, নাগরিক পরিকাঠামো ও সরকারি অবকাঠামোয় নীল সাদা রং বাধ্যতামূলক করে দেন। শোনা যায় মুখ্যমন্ত্রীর ব্যবসাকে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য তার এই সিদ্ধান্ত ছিল। এবার ভারতীয় জনতা পার্টির সরকার পূর্বের নীল সাদা রঙের পরিবর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলুদ সাদা রং ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং এই মর্মে কাজও শুরু হয়ে গেছে। 2, প্রশাসনিক বিভিন্ন বোর্ড, পিএসইউ, অসংবিধিবদ্ধ সংস্থার মনোনীত সমস্ত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপারসনদের কাজের মেয়াদ শেষ করে দেওয়া হয়েছে। যারা পূর্বতন সরকারের চটি চেটে বিভিন্ন পদ পেয়েছিলেন, যেমন মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক কাউন্সিল, এসএসসি বোর্ড, পিএসসি বোর্ড ইত্যাদি, এরকম অনেক সংস্থা। 3, বিগত সরকারের আমলে রাজ্য ক্যাডারের আইএএস, আইপিএস অফিসাররা মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতেন না। এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ক্যাডারের সমস্ত আইএএস, আইপিএসদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ কর্মসূচিতে বাধ্যতামূলক অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। 4, পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস কার্যকর করার ক্ষেত্রে সমস্ত প্রশাসনিক বাধা দূর করার নির্দেশ জারি করেছে এই সরকার। বিএনএস হল ভারতের নতুন ফৌজদারি আইন, যা পুরনো ব্রিটিশ যুগের ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির পরিবর্তে 1 জুলাই 2024 থেকে সারা ভারতবর্ষে কার্যকর হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অজ্ঞাত কারণে এটিকে পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেয়নি। এই আইনে ঔপনিবেশিক যুগের আইপিসি আইনকে আধুনিক করা হয়েছে। সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ ইত্যাদি নতুন ধরনের অপরাধ অন্তর্ভুক্ত করা হয়েছে এই আইনের মধ্যে। আরও অনেক বিস্তারিত, যা এই ভিডিওয় বলা সম্ভব হচ্ছে না। 5, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি, সমবায় দুর্নীতির জন্য চাকরি পদপ্রার্থী রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠেছিল। আর এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে একাধিক মামলায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিবিআইকে অনুমতি দিয়েছে। 6, আমরা 2018 পঞ্চায়েত নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে সীমাহীন ভোট পরবর্তী হিংসার ছবি দেখেছি, কিন্তু কখনোই মুখ্যমন্ত্রীকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য
একটা পদক্ষেপও নিতে দেখিনি, বরং তিনি বিষয়টিকে আরও উস্কে দিয়েছেন। আর এই সরকার নির্বাচনের পর রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত ৩২১ জন ভুক্তভোগীর জন্য সামাজিক নিরাপত্তা ও আর্থিক সহায়তা ঘোষণা করে দিয়েছেন মাত্র কয়েকদিনের মধ্যেই। ৭. ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডার ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে ১ জুন ২০২৬ থেকে মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। ৮. ইস্তাহারে প্রতিশ্রুতি পূরণে ১ জুন ২০২৬ থেকে সারা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রা চালু করা হয়েছে। ৯. বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা ১,০০০ থেকে বাড়িয়ে ২,০০০ করা হয়েছে, যা ১ জুন ২০২৬ থেকে কার্যকর হবে। ১০. আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প যেমন PM জন আরোগ্য যোজনা, PM ফসল বীমা যোজনা, PM শ্রী যোজনা, PM বিশ্বকর্মা যোজনা ও বেটি বাঁচাও বেটি পড়াও পশ্চিমবঙ্গে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১. আলু ও অন্যান্য খাদ্যশস্য, শাকসবজি ও পশুজাত পণ্যের পরিবহনে আন্তঃরাজ্য বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আলু চাষি, ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকদের সঙ্গে দীর্ঘদিনের সমস্যার সমাধানে আলোচনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ১২. বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যা বহুদিন ধরে জমি জটের কারণে আটকে রেখেছিল পূর্বতন মুখ্যমন্ত্রী। আর এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সীমান্তে দ্রুত বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে। এছাড়াও সীমান্তবর্তী জেলাগুলির নজরদারি, গোয়েন্দা তথ্য আদান প্রদান ও অপরাধ নিয়ন্ত্রণ করার যাবতীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে এই সরকার। সীমান্ত নিরাপত্তার জোরদারে সমস্ত এসপি ও পুলিশ কমিশনারদের করণীয় বিস্তারিত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। ১৩. অবৈধ কয়লা ও বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী। ১৪. রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের যে অসামঞ্জস্য নিরাপত্তা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই তালিকা থেকে ভাইপো অভিষেক ব্যানার্জিও বাদ পড়েনি। ১৫. আরজিকর কাণ্ডের সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গৃহমন্ত্রী অমিত শাহ সেই লক্ষ্যে তদন্তে গাফিলতির অভিযোগে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আইপিএস অফিসার অভিষেক গুপ্তা এবং তদন্তে গাফিলতি ও ভুক্তভোগীর পরিবারকে প্রভাবিত করার অভিযোগে ইন্দ্রিয়া মুখোপাধ্যায়কে সাসপেন্ড ও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তদন্তে প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। ১৬. পুলিশ বাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এবং রং দল ধর্ম নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি হেলমেটবিহীন বাইক চালানো ও ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করে দিয়েছে পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ কাশীপুর থেকে আঞ্চলিক মাওবাদী কমিটির সদস্য রাধা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্সি জেল থেকে প্রভাবশালী ও ক্রিমিনাল আসামিদের কাছ থেকে ২৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং ২ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আর একদম সদ্য আমরা দেখতে পেলাম অবৈধভাবে বিরোধিতার জন্য পাক সার্কাসের জমায়েতকে মাত্র ৫ মিনিটেই ঠেঙিয়ে সাফ করে দিয়েছেন পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে। ১৭. এক দেশ এক রাষ্ট্র সার্বভৌমত্ব ও দেশপ্রেম জাগরণের উদ্দেশ্যে স্কুলে বন্দে মাতরম গীতকে বাধ্যতামূলক করা হয়েছে। ১৮. অনিয়মের অভিযোগে ও কলকাতা হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে ৭৫টি ওবিসি সম্প্রদায়ের শংসাপত্র বাতিল করেছে সরকার এবং ২০১১ সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত জাতি শংসাপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯. ডবল ইঞ্জিন সরকার হওয়ায় পুরাতন রেল প্রকল্পগুলিও চালুর অনুমোদন দিয়েছে সরকার, যা জমি জটে আটকে ছিল বহুদিন ধরে। যেমন জলপাইগুড়ি শিলিগুড়ি রেল লাইন প্রকল্পের অনুমোদন, খড়গপুর সাঁতরাগাছি জয়পুর
রেল সংযোগ প্রকল্পের অনুমোদন, শালবনী আদ্রা রেল প্রকল্পের অনুমোদন। 20 প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে ও কর্মসংস্কৃতি ফেরাতে সরকারি কর্মীদের 10টা 15-র মধ্যে উপস্থিতি এবং বিকেল 5টা 15-য় নিষ্কৃতির নির্দেশ দিয়েছে। 21 অবৈধ কারখানা ও বেআইনি নির্মাণে বিদ্যুৎ ও জলসংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুরু হয়েছে বুলডোজিং। স্বচ্ছতা মেধাভিত্তিক ও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 14 জুন 2026 তারিখে WBCS এক্সিকিউটিভ পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হয়েছে। 23 বিশেষ অনুষ্ঠান ছাড়া ট্রাফিকের বিঘ্ন ঘটিয়ে প্রকাশ্য রাস্তায় নামাজ নিষিদ্ধ করেছে সরকার। 24 ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের জন্য টেলিকম রুলস 2024 কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। 25 রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট সিন্ডিকেট রাজ, দুর্নীতি, বেআইনি নেটওয়ার্ক ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। 26 এবার থেকে আর যত্রতত্র পশু জবাই বা বলি দেওয়া যাবে না রাজ্যে। এই বিষয়ে কঠোর নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। এই নির্দেশ মূলত গরু, বাছুর, বলদ ও মহিষের উপর প্রযোজ্য হবে। 27 দীর্ঘদিন আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্প চালু করা হয়েছে এবং যা ইতিমধ্যেই শেষও হয়ে গেছে। ফলে এখন থেকে খুব তাড়াতাড়ি নিউ গড়িয়া সল্টলেক মেট্রো রেল চালুর সম্ভাবনা তৈরি হয়ে গেল। 28 রাষ্ট্র পরিচালনায় প্রশাসনকে সর্বদাই রাজধর্ম নির্বাহনের জন্য ধর্ম নিরপেক্ষ থাকা দরকার। আর এই ধর্মনিরপেক্ষতার লক্ষ্য নিয়েই সরকার আলেম মুয়াজ্জেম এবং প্রহিত ভাতা বন্ধ করে দিলেন। 29 একদম সর্বশেষ সংযোজন হলো সরকারি কর্মীদের অনেক দিনের দাবি মেনে ডিএ প্রদান নিয়মিত করা, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া এবং 7ম বেতন কমিশন 45 দিনের মধ্যে কার্যকর করা। সব দাবি মেটানোর প্রতিশ্রুতি এখনও না পাওয়া গেলেও 7ম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এখন দেখার বিষয় নির্দিষ্ট নিয়ম মেনে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন প্রতিশ্রুতি মতো চালু করতে পারে কিনা সরকার। এখনও পর্যন্ত প্রশাসনিক এবং রাজ্য পরিচালনার ক্ষেত্রে যেটুকু জ্ঞান আমাদের মধ্যে রয়েছে তাতে আমরা লক্ষ্য করতে পারছি সরকারের নেওয়া সিদ্ধান্তগুলি গুড গভর্নেন্সের পক্ষে ইতিবাচক হতে চলেছে। এখন দেখার বিষয় সরকার প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যই কি এই পদক্ষেপগুলো নিচ্ছে, না শুরু থেকে শেষ পর্যন্ত এই একই নিয়মে সরকার হেঁটে চলবে। তাহলেই আমরা বলতে পারবো রাজ্যে গুড গভর্নেন্স বা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কেননা আমরা বিগত সরকারের আমলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবেমাত্র ক্ষমতায় এসেছে তাকেও এরকম অনেক পদক্ষেপ নিতে দেখেছিলাম, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই সেগুলি মিলিয়ে যায় এবং রাজ্যে আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন চালু হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।